দিতে পারছি বা আমরা কতটুকু সহায়কের ভূমিকা নিতে পারছি। আজকের ক্লাসটা আমরা রেকর্ডিং এর ব্যবস্থা করেছি। যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই ক্লাসটার পরবর্তী ক্ষেত্রে অন্য কোনো প্ল্যাটফর্মে ইউটিউব অথবা ফেসবুকে সম্প্রচার করা হবে। তো আরো একবার সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা, যারা তোমাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের এই আলোচনার জন্য বাঁচিয়ে আজকে আলোচনায় অংশগ্রহণ করেছো, এবং আরো থাকতে থাকতে অন্যান্য ছেলেমেয়েরাও চলে আসবে। আজকে আমাদের বিষয় হচ্ছে পূর্ব ঘোষণা অনুযায়ী মানিক বন্দ্যোপাধ্যায় ও পুতুল নাচের ইতিকথা। শুধুমাত্র নেট বা সেটের সিলেবাসে পুতুল নাচের ইতিকথা আছে বলেই যে আমরা সেটা পড়বো সেরকম কোন বিষয় নয়। তার কারণ মানিক বন্দ্যোপাধ্যায়ের এই যে উপন্যাসটি পুতুল নাচের ইতিকথা একটি আন্তর্জাতিক মানের উপন্যাস। এই উপন্যাস যে কেউ পড়তে পারেন। সাহিত্যের ছাত্র হিসেবেই যে শুধু তার পাঠ চলবে তা নয়, সাহিত্য ছাড়াও যারা অন্যান্য শাখার ছেলে মেয়ে শিক্ষার্থী, তারা যারা সাহিত্য ভালোবাসেন তারাও অনায়াসে এই উপন্যাসটা পাঠ করবেন। এবং আমাকে যদি ব্যক্তিগতভাবে বলা হয় যে বাংলা সাহিত্যের সেরা 10টি উপন্যাস বেছে নিতে, আমি অবশ্যই প্রথম 3টে উপন্যাসের মধ্যে আমি এটা রাখবো পুতুল নাচের ইতিকথা। মানিক বন্দ্যোপাধ্যায় যদি আর সারা জীবনে কিছু না লিখতেন, শুধুমাত্র একটি মাত্র উপন্যাস যদি লিখতেন পুতুল নাচের ইতিকথা, তাতেই তিনি অমরত্ব বা তাকে তার শিল্পী হিসেবে যে শিল্পী সত্তার যে পরিচয় আমরা পেয়েছি তাতে কোনো অক্ষুণ্ণ থাকতো না। যাই হোক, আজকে এই বিষয়ে বেশি কথা বলবো না, কারণ এই বিষয়ে যে কথা বলবেন তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। আজকের আলোচক পার্থ ভোর। পার্থ দা অধ্যাপনা করছেন দার্জিলিং জেনারেল গভর্নমেন্ট ডিগ্রি কলেজে। পার্থদার সাথে আমার আলাপ 2009 সালে, আজকে 2020, দীর্ঘ 11 বছর আমাদের পরিচয়। এবং পার্থদা যখন মাস্টার ডিগ্রির ফাইনাল ইয়ারের ছাত্র, স্নাতকোত্তর চূড়ান্ত পর্যায়ের ছাত্র, আমার তখন স্নাতক পর্যায়ের প্রথম বর্ষের ছাত্র। একটা বেশ বোঝাই যাচ্ছে 4 বছরের মাঝখানে ব্যবধান ছিল, কিন্তু তখন থেকেই এই সাহিত্যের পড়াশুনো, সাহিত্যের পাঠ পর্যালোচনা আমরা সবসময় আলোচনা করেছি, এবং একাধিকবার আমরা নাটক দেখতে গেছি কলকাতার বিভিন্ন মঞ্চে। যাই হোক, সেই পার্থদাকে আমি ছাত্র অবস্থা থেকেই দেখেছি। ছাত্র অবস্থা থেকেই পার্থদা পড়াশোনার প্রতি ভীষণ যত্নবান। এবং যারা আমরা প্রত্যেককেই বলি তোমাদের সবাইকে যে ভেঙে পড়ো না, হাল ছেড়ো না, পার্থদাকে বলবো কি, পার্থদা আজকে হয়তো অধ্যাপনা হয়েছে, কিন্তু পার্থদাকে আমি যেহেতু ব্যক্তিগতভাবে জানি, পার্থদা খুব স্ট্রাগল করে বড় হয়েছে। এখনো পর্যন্ত আমরা যাদেরকে এনেছি তোমাদের কাছে, তাদের কেউই যে খুব একটা পপুলার বা ব্যাকগ্রাউন্ড ছিল, অর্থনৈতিক সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড বিশাল কিছু ছিল তা নয়। পার্থদা নিজের প্রচেষ্টাতে, নিজের পরিশ্রমে আজকে এই জায়গায় পৌঁছেছে। আর 2009 থেকে 2020 এই যে দীর্ঘ যাত্রাপথে আমি 11 বছর আমি দেখেছি, হয়তো ক্লান্তি এসছে, হয়তো কখনো কখনো মনে হয়েছে যে কি হবে কি না হবে দোলাচলতা ছিল, কিন্তু একটা স্থির প্রত্যয় ছিল যে না, আমি এর শেষ দেখে ছাড়বো। তোমাদেরকেও একই কথা বলছি, তোমরা যারা এই এতে আছো, এই নেট সেটের প্রিপারেশন নিচ্ছ, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করছো, সবাইকে এই কথাটা বলবো যে শেষ দেখে ছাড়বো। অর্থাৎ মাঝপথে চলে যাওয়াটা কোনো কাজের কাজ নয়। এরপরে পার্থদার পরিচয় দেওয়ার পালা। পার্থদার স্নাতক এবং স্নাতকোত্তরের পাঠ হয়েছিল রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির থেকে। এর পরবর্তী সময়ে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় যেটা রয়েছে সেখান থেকে এমফিল গবেষণা সমাপ্ত করেন। তারপর সেই রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের স্বামী বিবেকানন্দ রিসার্চ সেন্টার, যেখানে গবেষণার একটি নতুন দিগন্ত খুলেছে, সেখান থেকে পিএইচডি কমপ্লিট করেছেন ডক্টর দীপঙ্কর মল্লিকের তত্ত্বাবধানে। এবং তার এমফিলের যে কাজটি, সেই কাজটি খুবই অসামান্য একটি কাজ। চৈতন্য জীবনীকে অবলম্বন করে যে উপন্যাসগুলো লেখা হয়েছে সেইগুলোর উপর তার কাজ। আগামী দিনে পুতুল নাচের ইতিকথার ক্লাস তো হবেই। আমিও ব্যক্তিগতভাবে পার্থদাকে বলবো যদি চৈতন্য জীবনী সাহিত্য অথবা মধ্যযুগ নিয়ে পড়ান তাহলে ভালো হবে, কারণ এটা তার ভালো লাগার জায়গা। তো কথা আর বেশি বাড়াবো না, সরাসরি পার্থদাকে ডেকে নিচ্ছি। পার্থদার আজকের আলোচনার বক্তা পার্থ ভোট, সহকারী অধ্যাপক, দার্জিলিং জেনারেল ডিগ্রি কলেজের অধ্যাপক। পার্থদা, আজকের আলোচনা শুরু করো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বীরেশ্বরকে আমি এই কাজের জন্য সাধুবাদ জানাই, তবে ধন্যবাদ দিচ্ছি না, কারণ ও আমার খুব কাছের এক ভাই। আমার কথা শোনা যাচ্ছে তো? আমার কথা শোনা যাচ্ছে? পরিষ্কার শোনা যাচ্ছে, একেবারে পরিষ্কার শোনা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে।
শোনা আচ্ছা, যাচ্ছে। তো আমার আজকের বিষয় মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা। এই বিষয়টা নিয়ে বলতে হলে প্রথমেই যেটা আমাকে জানাতে হবে সেটা হচ্ছে যে মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দু চার কথা। কোন সময় মানিক বন্দ্যোপাধ্যায় লিখতে আসছেন সেটা হচ্ছে কল্লোলের কাল তখন শুরু হয়ে গেছে। আমরা জানি কল্লোল শুরু হচ্ছে 1923 খ্রিস্টাব্দে। ফলত যে একটা সাহিত্যে বাস্তবতার যে একটা ধারা জোর কদমে চলা শুরু হয়ে গেছে। সাহিত্যে বাস্তবতা বলতে বাস্তবতা আগে ছিল না, আগেও ছিল, তারপরেও চলেছে, এখনো চলছে, চলবে। বাস্তবতা ছাড়া হয় না সাহিত্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা আগে অনেক অনেক বেশি পরিশীলিত, মার্জিতভাবে দেখানো হতো, সেটাকে আরো অনেক বেশি উন্মুক্ত করে দেওয়া হলো এবং সাহিত্যের আঙিনায় একদম নিম্ন শ্রেণীর মানুষের পদার্পণ ঘটল খুব জোরালো ভাবে। এই যে সাহিত্যের এই দিকটা রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এদের এতে, বিশেষ করে রবীন্দ্রনাথের এতে অনেকটাই অনেকটাই অনুপস্থিত থেকেছে। শরৎচন্দ্র এতে কিছুটা এসেছে, কিন্তু এই যে শরৎচন্দ্রের সাহিত্যে এসেছে বা পরবর্তীকালে কল্লোলের যে বিভিন্ন লেখক প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, এদের সাহিত্যেও যে বাস্তবতাটা এসেছে নিচু শ্রেণীর মানুষ, মানিক বন্দ্যোপাধ্যায় সে সময় দেখছেন, কিন্তু তিনি এর মধ্যে একটা ফাঁক খুঁজে পাচ্ছেন। কি ফাঁক? যে নিম্ন শ্রেণীর কথা এলেও সেই নিম্ন শ্রেণীর মধ্যে মধ্যবিত্তের রোমান্টিকতা এসে গেছে। ফলত সেই বাস্তবতাটা অনেকটাই কাল্পনিক গড়ে তোলা হয়ে উঠেছে। ফলত মানিক বন্দ্যোপাধ্যায় যে সাহিত্যে আসছেন তার মধ্যে এই একটা তাগিদও কাজ করেছে। তিনি কথাও বলেছেন যে যে বাস্তবতা আমি দেখেছি, মধ্যবিত্তের যে ভাওয়ালুতা ছিন্ন করে সেই বাস্তবতা কি সাহিত্যে আসবে না? এটা তার লেখার মধ্যে তাই বারে বারে খুঁজে পাওয়া যায়। আমরা যদি পদ্মাবতীর মাঝি, পুতুল নাচের ইতিকথা এবং তার যে ছোট গল্প, সবেতেই সেই বাস্তবতার দেখতে পাই। এখন মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প বা উপন্যাসের মূল বৈশিষ্ট্যগুলো যদি দেখতে যাই, একটা হচ্ছে মানুষের যে নানান যে রহস্যময় যে ক্রিয়া প্রতিক্রিয়া, সেগুলোর অন্তরালে যে মানুষের মনটা ক্রিয়াশীল, তিনি সেইটার উন্মোচনে অনুসন্ধিৎসু হয়েছেন। এটা একটা একটা হচ্ছে মানুষের দারিদ্র্যের সঙ্গে লড়াই, আর একটা শ্রেণী সংগ্রাম। মূলত 1943-44 সঙ্গে তার কমিউনিস্ট আদর্শের সাথে তার পরিচিতি ঘটছে এবং 44 সালের শেষের দিকে তিনি সক্রিয়ভাবে কমিউনিস্ট সদস্য পদ গ্রহণ করছেন এবং অনেক আলোচকই এটা বলে থাকেন যে সেই সময় থেকেই মূলত তার সাহিত্যে যে শ্রেণী সংগ্রামের বিষয়টা প্রাধান্য পেল। তার আগে দারিদ্র্যের ছবি কিন্তু তার আগেও ছিল, আর মনস্তত্ত্ব তো তার প্রথম থেকেই আমরা পেয়েছি। ফলত এই যে তিন চারটে বিষয় তার উপন্যাসে পাওয়া যাচ্ছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের সমকালে যে আমরা যে বলি ত্রয়ী বন্দ্যোপাধ্যায়, সে সময় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখছেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখছেন। বিভূতিভূষণেও মূলত গ্রাম জীবন কেন্দ্রিক তার লেখা, কিন্তু গ্রামে কোনো দ্বন্দ্ব, বিদ্রোহ, বিক্ষোভ এগুলো খুব একটা তিনি আমল দেননি, সহজ সরল সুখ দুঃখই প্রকাশ পেয়েছে। তারাশঙ্করেরও বিষয় মূলত গ্রাম জীবন কেন্দ্রিক, কিন্তু সেখানে প্রাধান্য পেয়েছে জমিদার তন্ত্রের ক্ষয়িষ্ণুতা, আর কি দুই যুগের দ্বন্দ্ব। একটা যুগ যাচ্ছে, সেটা হচ্ছে জমিদার তন্ত্র, আর একটা যুগ আসছে ধনতন্ত্র।
মানিক বন্দ্যোপাধ্যায় এদের থেকে একটু স্বতন্ত্র। তিনি মানুষের মনের কারবারি আর এই যে আর্থিক যে বৈষম্য, যার ভিত্তিতেই মূলত, যার তাগিদেই শ্রেণী সংগ্রাম, এইগুলো তার সাহিত্যে প্রকট হয়ে উঠেছে। আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের আলোচনায় যদি যাই এবার, তাহলে দেখতে পাবো যে পুতুল নাচের ইতিকথা প্রকাশিত হচ্ছে 1936 খ্রিস্টাব্দে, মানিক বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় উপন্যাস। তার আগেই তার গল্প লেখা শুরু হয়ে গেছে, উপন্যাসে তার আগেই চলে এসেছে। তো পুতুল নাচের ইতিকথার যে 1936 খ্রিস্টাব্দে প্রকাশিত, এই নামটা নিয়ে অনেক বিতর্ক আছে, পুতুল নাচের ইতিকথা। হ্যাঁ, আমরা এই বিতর্কের পরে যাব। আগে যদি উপন্যাসের টেক্সটটা ধরে আলোচনা করি, তাহলে দেখতে পাবো যে অনেকে বলে থাকেন এই উপন্যাসের সূচনা হচ্ছে মৃত্যু দিয়ে। হারু ঘোষ বজ্রাঘাতে মারা গেল। হ্যাঁ, সত্যি হারু ঘোষ বজ্রাঘাতে মরল, কিন্তু যদি আরম্ভেরও আরম্ভ দেখতে চাই, তাহলে দেখব যে বজ্রাঘাতে মৃত্যুর আগে এই যে ঝড় বজ্রাঘাত এইসবের থেকে বাঁচতে হারু ঘোষ কিন্তু ওই বটগাছের ছাওয়ায় আশ্রয় নিয়েছিল। জীবনের প্রতি তার ভালোবাসা ছিল বলেই আমরা তাই এই আলোচনার বা এই ক্লাসের যে শিরোনামটি রেখেছি সেটা হচ্ছে পুতুল নাচের ইতিকথা, জীবনের প্রতি মমতা অথবা অস্তিত্বের জন্য লড়াই। এখন এই যে মৃত্যুর আগে তার যে বাঁচার আকাঙ্ক্ষা, তার যে জীবনের প্রতি মমতা, এটা, এবং তারপর যে সে মারা গেল, শশী সেই মৃত হারু ঘোষকে আবিষ্কার করলো। এবং অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক সাহিত্যে এবং স্বাভাবিক জীবনে, যে একটা মৃত্যুর পর একটা শ্মশান বৈরাগ্য আসে। এই জীবন নিয়ে কি হবে, মরতে হবে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখি এই উপন্যাসে শশীর কিন্তু সেরকমটি মনে হচ্ছে না। শশীর কাছে সহসা জীবনটা অনেক কাম্য, অনেক উপভোগ্য হয়ে উঠছে। এবং হারু ঘোষ, গ্রামের হারু ঘোষ, সে শুধু তার নিজের জীবনের প্রতি মমতা যেমন ছিল, তেমনি তার মেয়ের যেমন উচ্চ ঘরে যাতে বিয়ে হয়, সেজন্য সে গ্রামে পাত্র থাকতেও উচ্চাকাঙ্ক্ষী হারু ঘোষ মতির দাম্পত্য জীবন যাতে সুখের হয় সেজন্যই সে পাত্র দেখতে গিয়েছিল। এবং আমরা এসবে বললাম যে শশীর জীবনেও এই জীবন প্রীতি প্রকাশ পেল। আর উপন্যাসের শেষটাতে আমরা অনেকেই বলে থাকি যে একটা চূড়ান্ত হতাশার মধ্য দিয়ে যেন উপন্যাস শেষ হচ্ছে, প্রখর বাস্তবতা। হ্যাঁ, সত্যি। তবু আমরা অনেক জিনিস দেখেছি এবং দেখব। শশীর জীবন যাদের সাথে সম্পর্কিত, যাদের চরিত্রের মধ্য দিয়ে, যে সকল চরিত্রের মধ্য দিয়ে শশীর চরিত্রটা পরিস্ফুট হয়ে ওঠে, সেই চরিত্রগুলো নিয়েও একটু আলোচনা করে নেব আমরা। তারপর শশীতে তো আসবই। এরকম কয়েকটি চরিত্রের মধ্যে একটি উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে শশীর বোন বিন্দু। গোপাল বিন্দুর বিয়ে দিয়েছিল যাতে বিন্দু সুখে থাকতে পারে, নিরাপদ একটা সচ্ছল জীবন যাপন করতে পারে। তাই গ্রামের আর 5টা মেয়ের মতো আর্থিক কষ্টে ভুগতে যাতে না হয়, সেই চেষ্টা গোপাল করেছিল। পিতা হিসেবে গোপালকে আমরা দোষ দিতে পারি না খুব একটা, কিন্তু গোপালের পথটা ভুল ছিল। মূলত বিন্দুর সাথে যে ধনী নন্দের বিয়ে দেয় গোপাল, সেটা এক প্রকার জোর করেই দেয়া হয়েছিল। ফলত এই বিয়ের পর বিন্দুর জীবন খুব একটা সুখকর হয়নি। কেন? নন্দ
সেই সুখকর হতে দেয়নি। একটা প্রতিশোধ স্পৃহা কাজ করেছে। ফলত বিন্দুকে জোর করে সে মদ খাইয়েছে এবং নিজের যে আসল বাড়ি সেখানেও বিন্দুকে স্থান দেয়নি। বিন্দুর জন্য আলাদা বাড়িতে তার স্থান দিয়েছে। অনেকটা যেন বিন্দু তার রক্ষিতা। এবং এই যে মানসিক শারীরিক নানাভাবে তাকে নির্যাতন করছে নন্দ, ফলত বিন্দুর মধ্যে ক্রমশ একটা নন্দভীতি কাজ করছে। বিন্দুর যে স্বাভাবিক সুস্থ জীবন সেটা বিনষ্ট হয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে আমরা শশীর ভূমিকা কি দেখি? শশীর এটাই ভূমিকা, শশী ক্রমশ বুঝতে পারে যে নন্দ তাদের আপনার জন্য নয়, কারণ এ বিয়ে ইচ্ছায় নয়, জোর করে। কাজেই শশী চেষ্টা করেছে গোপালের সাথে নন্দের যাতে সম্পর্কটা সহজ হয়ে আসে। এরপর যখন শশী জানতে পারল যে বিন্দুর দাম্পত্য জীবন সুখকর নয়, বরং অনেক বেশি অসুস্থকর, তখন শশী বিন্দুকে চলে আসতে বলেছে তার সাথে। বিন্দু রাজি হয়েছে। বিন্দু এতদিন চলে আসতে পারেনি, কারণ সেই সাহস আর তার মধ্যে অবশিষ্ট ছিল না। দাদার কথায় সে চলে এসেছে। হ্যাঁ, চলে তো এসেছে। দাদা অনেকভাবে চেষ্টা করেওছে যাতে সে সুস্থ জীবন যাপন করতে পারে। নন্দর কাছে ফেরানোর কোনো তাগিদ বা প্রয়োজন শশী অনুভব করেনি। তবু একদিন বিন্দুকে ফিরিয়ে দিয়ে আসতে হয় নন্দর ওই বাড়িতে। কেন? কারণ ওই জীবনেই বিন্দু অভ্যস্ত হয়ে গেছে। ও জীবন বিন্দুর কাছে সুখের নয়, কিন্তু কাম্য বটে। এ জীবন তার আর সহ্য হবে না। এরপর আমরা যাদব পণ্ডিত আর পাগল দিদি, অর্থাৎ যাদব পণ্ডিতের স্ত্রী প্রসঙ্গে আসব। পুতুল নাচের ইতিকথার একটা অন্যতম আকর্ষণীয় চরিত্র হচ্ছে এই যাদব পণ্ডিত। আমরা দেখি যাদব পণ্ডিতের যখন প্রথম প্রবেশ ঘটে, সেখানে যাদব পণ্ডিতকে দেখা যাচ্ছে কি লাঠি ঠুকে ঠুকে হাঁটছে, সাপের ভয়। সূর্য বিজ্ঞান নাকি যার করায়ত্ত, জীবন মৃত্যু যার কাছে দুই সমান। অদ্ভুত বৈপরীত্য। কেন এই বৈপরীত্য? একদিকে মৃত্যু ভয় আর একদিকে সূর্য বিজ্ঞান করায়ত্ত, জীবন মৃত্যু সমান বলে বক্তব্য রাখে। আসলে আসলে এটাই তার অস্তিত্ব। এটুকুই তার ইচ্ছা যে অন্যরা তাকে ভক্তি করবে। এই ভক্তির মধ্য দিয়েই তার বেঁচে থাকা। সে কারণেই ঘটনাচক্রে যাদবকে যখন স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে হয়, তখন যাদব সেই মৃত্যুকে ভয় পেলেও সেই ভয় উপেক্ষা করে, ভয় পেলেও সেই ভয়কে উপেক্ষা করে তাকে শোনা যাচ্ছে তো? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে পার্থ, শোনা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যাদবকে সেই ভয় উপেক্ষা করে মৃত্যুর পথই বেছে নিতে হয়, কারণ এটাই তার অস্তিত্ব। জীবনের চেয়েও তার এতদিন ধরে যে গড়ে তোলা যে ইমেজ, সেটা তার কাছে অনেক বড়। সেজন্যই যাদবকে মরতে হয় এবং তার স্ত্রীও সেই সাথে মৃত্যুবরণ করেছে। এই প্রসঙ্গে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এই যাদব প্রসঙ্গে মাথায় এলো, সেটা হচ্ছে আধুনিক জীবনের যে অন্যতম দুরারোগ্য ব্যাধি,
নিঃসঙ্গতা এবং নির্লিপ্ততা। এই নির্লিপ্ততার বিষয়টা আমরা যাদবের মধ্যে দেখতে পাই। আলবেয়ার কামুর সম্ভবত দি আউটসাইডার উপন্যাসে নায়ক চরিত্রটা বলছে যে মা মারা গেছে গতকাল বা তার আগে, বলছে সেই বলার মধ্যে কোনো দুঃখ তার মধ্যে নেই। যাদব পণ্ডিতকেও সে একইভাবে আমরা দেখি, কোনো তার মধ্যে সেরকম কোনো দুঃখ নেই। তার যে মা মারা গেছে, তার ভাই বোন কে কোথায় আছে সে জানে না, তাদের খোঁজও রাখে না। এই অদ্ভুত যে নির্লিপ্ততা, এটা যাদব চরিত্রের মধ্যেও আছে। এরপরে আমরা দেখব যে কুমুদমতি। এই উপন্যাসে যে একটা ঝোড়ো হাওয়া, গ্রামের মেয়ে মতি আর শহরের আদব কায়দায় শহরের শিক্ষিত কুমুদ, যে গ্রামে আসে এবং মতির সাথে পরিণয়ে আবদ্ধ হয়। মতির যে কল্প জগৎ, যেখানে কুমুদ রাজপুত্র প্রবীর, সেই কল্প জগৎ ভেঙে যায় যখন কুমুদের সাথে সে পাড়ি দেয় কলকাতায়। ভেঙে যায় বটে, কিন্তু সে কি শেষ পর্যন্ত অখুশি থাকে? না, শেষ পর্যন্ত মতি অখুশি থাকেনি। কুমুদের সঙ্গে, কুমুদের ওই বেপরোয়া, ওই অস্থির অনিশ্চিত জীবনকেই মতি সানন্দে বরণ করে নেয়। আর বরণ করে নেয় বলেই শশী দাদা পরাণকে না জানিয়েই কুমুদের সাথে সে ট্রেনে করে পাড়িয়ে দেয়। যে যাত্রাপথের কোনো স্থায়ী ঠিকানা আছে কিনা আমাদের জানা নেই। এবং ছকে বাঁধা কুমুদমতির জীবন মানিক দেখাতেও চাননি। তাই মানিক বলছেন যে এই উপন্যাসে কুমুদমতির এই কাহিনী এখানেই থাক, এরপর এখানে অপ্রক্ষিপ্ত হবে, প্রক্ষিপ্ত হয়ে উঠবে। কাজে এরপর আর কুমুদমতিকে আমরা পাইনি। তবে আমরা জানি যে মানিক বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা ছিল কুমুদমতি নিয়ে আরেকটা কাহিনী সৃষ্টি করার। এবং এই প্রসঙ্গে আমরা এটাও বলে রাখি যে পুতুল নাচের ইতিকথারও পরবর্তী একটা খণ্ড মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখার ইচ্ছা ছিল। তার জন্য তিনি প্রকাশকের কাছে অগ্রিম টাকাও নিয়েছিলেন, কিন্তু তিনি সেটা লিখে উঠতে পারছিলেন না। ফলে অন্যান্য সৃষ্টির মধ্যে দিয়ে সেগুলো মিটে যায়। এই গেল কুমুদমতি। আর একটা কি, যামিনী কবিরাজ আর সেনদিদি। যামিনী কবিরাজের পেশা আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি কি, কবিরাজি। যাদব পণ্ডিতের যেমন জীবনের চেয়ে তার ভক্তিটাই বড় হয়ে দেখা দিয়েছিল, সেটুকুই তার অস্তিত্ব বাঁচার চেয়েও বড়। যামিনী কবিরাজের কাছেও তেমনি তার এই কবিরাজি পেশাটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রাধান্য পেয়েছে। সেনদিদি তার ওষুধ খায় না। এটা যে স্বামীর কাছে কত বড় বেদনাদায়ক আমরা এই উপন্যাস পড়লে তা প্রত্যক্ষ করতে পারি। হ্যাঁ, যামিনী কবিরাজ শিশুকে গালাগাল দিয়েছে, সেনদিদির চিকিৎসা করতে বাধা দিয়েছে সত্যি, কিন্তু এটা তা বলে আমাদের কাছে অস্বাভাবিক বলে মনে হয় না। স্বাভাবিকভাবেই শশী যদি তার চিকিৎসা করে, তাহলে সেটা যামিনী কবিরাজের কাছে পরাজয়ের সামিল বই কি। ফলত এই বাধা তার ন্যায্য, এবং এই আকুতিও হেরে যাওয়ার পরে এই আকুতিও সে শশীর কাছে রাখে যে একটা পুড়িয়া, অন্তত একটা পুড়িয়া শশী যেন সেনদিদিকে
খাইয়ে দিতে পারে। প্রসঙ্গে বলে রাখি যে যামিনী কবিরাজ বৃদ্ধ, সেই তুলনায় সেনদিদির বয়স অনেক কম। গোপালী টাকা খেয়ে যামিনী কবিরাজের সাথে রূপসী সেনদিদির বিয়ে দিয়েছিল। কিন্তু যামিনী কবিরাজের প্রতি সেনদিদির কর্তব্যে আমরা কোনো অবহেলা দেখিনি। এই সেনদিদি বসন্ত রোগে যখন আক্রান্ত হলো, যখন গোপাল যামিনী কবিরাজ বাধা দিয়েছিল, এবং শশী, যাকে মায়ের মতো স্নেহ করে শশী, সেই সেনদিদিকে শশী বাঁচিয়ে তোলে। আমরা উপন্যাসে দেখতে পাই শশীরও মারা গেছে বহুদিন আগে। মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনের দিকে তাকালেও আমরা দেখতে পাই কিশোর বয়সেই তিনি মাতৃহারা। এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি হচ্ছে গাউদিয়া গ্রাম। পুতুল নাচের ইতিকথার প্রেক্ষাপট যে গ্রাম, সেই গাউদিয়া। অদ্ভুত মিল। এই যামিনী, এই সেনদিদি তো বেঁচে উঠল, কিন্তু তার রূপ নষ্ট হয়ে গেল, একটা চোখ গেল নষ্ট হয়ে, এবং বসন্তের দাগ একটা বিভৎস রূপ নিল। সেনদিদি তার সেই রূপকে সহ্য করতে পারেনি, তাই শশীকে নানা গালমন্দ করেছে। এবং শশীর সাথে ক্রমশ সেনদিদির একটা দূরত্ব তৈরি হয়ে যেতে থাকে এরপরে। কেন? শুধু এই গালমন্দ করার জন্য শশীকে? তা নয়, শশী নিজের দিক থেকেও এই দূরত্বের কারণ ছিল বইকি। কারণটা হচ্ছে গোপালের সাথে ক্রমশ সেনদিদির একটা অবৈধ সম্পর্ক শশী দেখতে পায়। শশীর নজরে পড়ে যায় গোপাল সেনদিদির কাঁধে হাত দিয়ে কথা বলছে। ফলত যে সেনদিদিকে সে মায়ের মতো ভালোবাসতো, সেই সেনদিদির সাথে তার একটা দূরত্ব তৈরি হয়ে যায়। দূরত্ব তৈরি হয়ে যায় পরাণের সাথেও। যে পরাণ তার বন্ধু, যে পরাণ তার পরামর্শ ছাড়া কোনো কাজ করে না, সেই পরাণের সাথে। কেন না? নানা কাজে ব্যস্ত এবং মানসিকভাবে বিপর্যস্ত শশীর আচরণ পরাণকে শশীর কাছ থেকে দূরে ঠেলে দেয়। এরপর শশী ছাড়া আমরা যদি উপন্যাসের সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র দেখি, কুসুম। কুসুমের দিকে যদি তাকাই, তাহলে দেখব অন্যতম আকর্ষণীয় চরিত্র হচ্ছে এই কুসুম। কেন? কারণ কুসুম শশীকে ভালোবাসে। একেবারে প্রথমেই আমরা সেটা বুঝতে পারি না। কুসুমের নানা আচরণে, মতির প্রতি ঈর্ষায় ক্রমশ সেই ইঙ্গিত লেখক দিতে থাকেন, যা ক্রমশ স্পষ্ট হয়ে উঠতে থাকে উপন্যাস যত এগোতে থাকে। এবং একটা সময় কুসুমকে বলতে হয়, আপনার কাছে দাঁড়ালে আমার শরীর এমন করে কেন ছোটবাবু? প্রতিক্রিয়া শশী জানায় কি, শরীর শরীর, তোমার কি মন নাই? তোমার কি মন নাই কুসুম? এরকম কথাবার্তা। অর্থাৎ তার একটা প্রেমাসক্তি, তীব্র প্রেমাসক্তি শশীর কাছ প্রতি রয়েছে। সে কারণেই সে একটা বাড়ির বউ হয়েও শশীর কাছে ছুটে আসে, শশীর বাড়িতে নিভৃতে। কিন্তু কুসুমের প্রতি শশীর কি সেই ভালোবাসা ছিল? শশী ক্রমশ বুঝতে পেরেছে
যে কুসুমের শশীর প্রতি ভালোবাসা আছে, কিন্তু শশীর উপন্যাসের অনেকটা দূর পর্যন্ত আমরা তার কোনো প্রকাশ দেখিনি। অনেক শেষে গিয়ে তা ক্রমশ বুঝতে পারি যে শশীর জীবনেও কুসুমের একটা জায়গা রয়েছে। তবে কুসুমের প্রতি যে বেদনাবোধ, কুসুমকেও যে শশী ভালোবাসে, সেটা তীব্র হয়ে ওঠে কখন? সেটা তীব্র হয়ে প্রকাশ পায় যখন নাকি জানা গেল যে কুসুম এই গাউদিয়া গ্রাম ছেড়ে বাপের বাড়ি চলে যাবে। তখনই শশী কুসুমের হাত ধরতে চেয়েছে, কুসুমের সাথে দূরে কোথাও চলে যেতে চেয়েছে। এর আগেও একবার দেখেছি, কুসুম যখন বাপের বাড়ি যাচ্ছে তখন শশী তার সাথে দেখা করতে গিয়েছিল। কেন দেখা করতে গিয়েছিল? আমরা যদি উপন্যাসটা পড়ি তাহলে দেখতে পাবো কুসুমের প্রতি শশীর ভালোবাসা হয়তো আছে, হয়তো নয়, আছেই, কিন্তু শশী বিচক্ষণ, শশী বুদ্ধিমান, শশী আবেগকে সেই সময় নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল। কুসুমকে এটাই সে বোঝাতে গিয়েছিল যে এমন করলে চলে না। একটা একটা যেন সমঝোতা, একটা শান্তিপূর্ণ সমাপ্তি চেয়েছিল। যদিও তখন সে বক্তব্য প্রকাশ করার সুযোগ আসেনি, তার আগেই কুসুম ভেবেছিল যে শশী তাকে ভালোবাসে, এবং সেই আনন্দেই কুসুম বাপের বাড়ি থেকে ফিরে এসেছিল। কিন্তু এসে কুসুম বুঝেছিল সে ভুল করেছে, তাই এবার আর ফেরা নয়। কুসুম শশীকে বলছে যে আপনি এখন হাত ধরে টানলেও আমি আর যাব না। কেন? কারণ যে কুসুমকে শশী এখন দেখছে, সে কুসুম শশীকে যে ভালোবাসতো সে কুসুম আর নেই, সে কুসুম মারা গেছে। ফলত কুসুম গাউদিয়া গ্রামে থাকতে পারে, কিন্তু যে কুসুমকে শশী চায় সে কুসুম নেই। থাকা না থাকা সমান। তাই শেষ পর্যন্ত শশীকেও বলতে হয়েছে যেখানে তাহলে থাকলে সে ভালো থাকবে সেখানে চলে যাক, সে বাপের বাড়িতে ফিরে যাক। এবং এরপরে আমরা আসব উপন্যাসের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি, উপন্যাসের যে কেন্দ্রীয় চরিত্র শশী ডাক্তার, তার প্রসঙ্গে। এবং এ প্রসঙ্গে আমরা কয়েকটা প্রশ্নের অবতারণা করব। অধিকাংশ বা প্রায় সব সমালোচকই এটা বোঝাতে চেয়েছেন যে শশী সক্রিয় নয়, শশী নিষ্ক্রিয়। বোঝাতে চেয়েছেন যে শশী যে নামকরণের ভিত্তিতে আর কি, বা উপন্যাসটা পড়ে অনেকেই, যে শশী নিয়তির দ্বারা নিয়ন্ত্রিত। তাই গ্রাম আর শহরের দ্বন্দ্বে আলোড়িত হতে হতে শশীকে একদিন গ্রামেই থেকে যেতে হয়। তাই কি গ্রাম আর শহরের দ্বন্দ্বে প্রচন্ডভাবে সে কি আলোড়িত হয়েছে, এবং শহরে যাওয়ার ইচ্ছাটা বাস্তবায়িত হয় না সে কারণে, নিয়তির জন্যেই? আমরা যদি দেখি এই যে সক্রিয়তার অভাব এবং নিয়তি দ্বারা নিয়ন্ত্রিত শশী, এই দুটো বিষয়ের প্রেক্ষিতে আমরা যদি শশীকে দেখি তাহলে কি দেখব? সক্রিয়তার অভাব বিন্দুমাত্র শশীর নেই। ছোট ছোট কাজ থেকে শুরু করে বড় বড় কাজ সবই শশী করেছে এই সক্রিয়তার
জন্যই সম্ভব হয়েছে। শশী হারুর মৃতদেহ আবিষ্কার পর তার সৎকারের যথাযথ ব্যবস্থা, সেনদিদিকে প্রথমবার মানে নিজের জীবনকে উপেক্ষা করে সেবা করে বাঁচিয়ে তোলা, দ্বিতীয়বারও ইচ্ছায় হোক বাধ্য হয়ে হোক কর্তব্যের খাতিরে হোক সেনদিদিকে সেবা বাঁচিয়ে তোলার চেষ্টা, কিন্তু আংশিক সফলতা। সেনদিদির পুত্রকে সুস্থভাবে জন্মলাভ করানো, বিন্দুকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা। হ্যাঁ, সবসময় সফলতা সে পায়নি, সবসময় সফলতা পাওয়া যায়ও না। মানিক বন্দ্যোপাধ্যায় তার লেখালেখি সম্পর্কে যে বিভিন্ন জায়গায় লিখেছেন, গল্প লেখার গল্প, লেখকের কথা ইত্যাদি ইত্যাদি, সে আমার একটা জায়গায় বলেছে যে আমি দেখছি বিভিন্ন লেখায় হয় মানুষকে ভালো অথবা খারাপ করে দেখানো হচ্ছে। কেন, ভালো আর খারাপ দুটো দিকেই তো মানুষ, দুটো নিয়েই তো মানুষ। আমরা তার ভিত্তিতেই বলতে পারি, হ্যাঁ মানে কেন্দ্রীয় চরিত্র হলেই শুধু যে সে শুধু জয়লাভই করবে, তার কোনো ব্যর্থতা থাকতে পারে না তা তো নয়। সে মানুষ, মানুষ সফলতা এবং ব্যর্থতা থাকবেই, কিন্তু চেষ্টাটাই চেষ্টাটাই তার মানুষের পরিচয় বহন করাচ্ছে। আমরা এই যে চেষ্টা প্রসঙ্গে দুটো মানিক বন্দ্যোপাধ্যায়েরই দুটো জায়গা মনে পড়ে গেল লেখার। একটা পুতুল নাচের ইতিকথাতেই আছে, সেটা হচ্ছে হারুর বাড়ি এই পরাণের যে পিসি, প্রচন্ড প্রচন্ড কষ্ট, তার শারীরিক কষ্ট, তার মধ্যেও লেখক বলেছেন সে বাঁচবে কেন না, সে মানুষ। আর একটা মনে পড়ে যাচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক গল্প, সেখানেও বলা হচ্ছে যখন সে চুরি করতে গিয়ে প্রচন্ড মার খেলো ভিখু, এবং মার খেয়ে তার চারিদিকে ঘায়ে ভর্তি, সে জঙ্গলে আশ্রয় নিয়েছে, কি তীব্র কষ্ট। তো মানিক বন্দ্যোপাধ্যায় এই লাইনটা লেখেন যে মানুষ সে বাঁচিবেই। এই যে চেষ্টা, এই চেষ্টাটাই তার মানুষের পরিচয়কে প্রকট করে তোলে। ফলত সেনদিদিকে বাঁচানোর ক্ষেত্রে সে যেমন সফল হয়েছে বা কখনো আংশিক সফল হয়েছে, ভূত নামে একটি বালককে বাঁচানোর জন্য সে নানাভাবে চেষ্টা করেছে। সে চেষ্টা করেছে যাদব পণ্ডিতকেও মৃত্যুর হাত থেকে রক্ষা করতে। যাদব পণ্ডিতকে সে পরামর্শ দিয়েছিল যে এখান থেকে দূরে কোথাও চলে যেতে। কেন না, যাদব পণ্ডিত বলেছিল রথের দিনে সে মরবে, এবং ঘটনাচক্রে সেখানে শশীরও ভূমিকা ছিল বটে, কিন্তু আরো অনেকের ভূমিকাতে এটা চারিদিকে ছড়িয়ে পড়ে যে যাদব পণ্ডিত রথের দিনে মারা যাবে। কিন্তু সে মুহূর্তে তাহলে তবু যাদব পণ্ডিত মারা গেল, তাহলে সেটা কি শশীর দোষ? না, শশীর দোষ আমরা দিতে পারি না, কারণ সে মুহূর্তে শশী রোগী দেখতে গিয়েছিল, যেটা শশীর কর্তব্য, যেটা শশীর দায়িত্ব, দায়িত্ববোধকে সে কখনো উপেক্ষা করতে চায়নি। একমাত্র পরবর্তীকালে একটা ক্ষেত্রেই দেখবো, সেনদিদির যখন শেষবারে সেবা করতে গিয়েছিল, এই দায়িত্ববোধ। তাই শশী সে সময় থাকতে পারেনি, কিন্তু পরে এসে শশী যাদব পণ্ডিতকে নানাভাবে বোঝাতে চেয়েছিল। কিন্তু আমরা আগে বলেছি যে যাদব পণ্ডিত যার মৃত্যু ভয় ছিল,
কিন্তু মৃত্যু ভয়ের চেয়েও যার বড় ছিল, যার কাঙ্ক্ষিত ছিল মানুষের ভক্তি, তার মৃত্যুকে সে বেছে নিয়েছে। কিন্তু শশী চেষ্টা করেছে, শশী চেষ্টা করেছিল কুমুদের সাথে মতির বিয়ে না দিতে। কেন চেষ্টা করেছিল? চেষ্টা করেছে বললে ভুল হবে, শশী ভেবেছিল। কেন না, সে বুঝতে পারেনি কুমুদ আর মতির জীবন মিল খাবে কিনা, মিশ খাবে কিনা। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে, আমরা দেখেছি যে কুমুদ ও মতির জীবন মিলেমিশে গেছে। তারা সুখে দাম্পত্য জীবন যাপনের পথে পাড়ি একটা কুসুমের ক্ষেত্রে আমরা কি দেখব? পার্থদা শোনা যাচ্ছে না, একটু নেটওয়ার্কটা দেখো ঠিক আছে কিনা। আমরা দেখি, হ্যালো হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, শোনা হ্যাঁ, যাচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলো, কন্টিনিউ করো। ঠিক আছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। এবারে কুসুমের কথাটা কি? হ্যাঁ, কুসুমের কথাটা হচ্ছিল হুম, যে কুসুমকে সে কতখানি ভালোবাসে। কুসুমের কুসুমকে সে প্রশ্রয় দিয়েছে, কুসুমের আচরণকে সে প্রশ্রয় দিয়েছে, কিন্তু সে কখনো হাত বাড়ায়নি। হাত বাড়াতে দূরের কথা, শশী তো বুঝতেই পারেনি কুসুমকে সে ভালোবাসে কিনা। আমরা আগেই বলেছি, ফলত হাত বাড়ানোটাও, হাত বাড়ানোর প্রশ্ন আসে না। কারণ কুসুমকে সে গ্রাম্য নারী হিসেবে তার জীবনের সাথে মিশ খাবে এক্ষেত্রে বেমানানি ভেবেছে। কুসুম যে তার যোগ্য এটা সে আগে ভাবেনি। ফলত কুসুমের হাত ধরবে শশী, এটা আমরা ভাবতে পারি না। কাজে এটা সক্রিয়তা নিষ্ক্রিয়তার প্রশ্ন নয়, এটা তার মনের ক্ষেত্র। সে যখন বুঝতে পারলো যে হ্যাঁ, কুসুমকে সে ভালোবাসে, কুসুমকে ছাড়া সে শূন্য অনুভব করছে, তখন কিন্তু সে কুসুমকে নিয়ে চলে যেতে চেয়েছে। যাই হোক, কুসুমকে নিয়ে সে শেষ পর্যন্ত চলে যেতে পারেনি। গোপালের সাথে সে নানা সময়, গোপালের সাথে তার তর্ক হয়েছে। শশীর মধ্যে নানা কুসংস্কার ছিল, উপন্যাসে পেয়েছি আমরা, নানা কুসংস্কার তার ছিল। এবং যে বলা হচ্ছে যে একটা অন্ধ ভক্তি গোপালের প্রতি ছিল, কিন্তু ন্যায় অন্যায় ভেদে তর্ক বিতর্ক সে করেছে গোপালের সাথে। এবং লক্ষণীয় যে হিসেবেই বৈষয়িক গোপাল পুত্রের কাছে শেষ পর্যন্ত যেন পরাজিত হচ্ছে, এবং পুত্র যাতে তার ঘরে থাকে সেজন্য গোপাল গৃহত্যাগ করছে। অনেকে বলছেন যে এই বিষয়টাই যেন নিয়তি, কুসুমের চলে যাওয়া, গোপালের চলে যাওয়া যেন তাকে গাউদিয়া গ্রামে থেকে বাধ্য করলো। তাই কি? আমরা বহু জায়গায় দেখেছি শশীর মধ্যে গাউদিয়া গ্রামে না থাকার ইচ্ছা উকি দিচ্ছে। হ্যাঁ, উকি দিয়েছে সত্যি, কিন্তু সেই ইচ্ছাটা কখনোই তেমন প্রবল হয়নি যে শশীকে তাড়িত করবে গ্রাম ছেড়ে যাওয়ার ক্ষেত্রে। সেরকম জোরালো ইচ্ছা কখনো আমরা দেখিনি।
বরং আমরা যদি কয়েকটা জায়গা দেখি তাহলে দেখতে পাবো সেই ইচ্ছাটা তার চেয়ে বরঞ্চ গ্রামে থেকে যাওয়ার ইচ্ছাটা অনেক বেশি প্রাধান্য পেয়েছে। আমরা যদি কয়েকটা জায়গা একটু দেখে নিই তাহলে দেখতে পাবো। আচ্ছা, বলছে কি লাভ হইবে তার গ্রাম ছাড়িয়া গিয়া, চিরকাল যদি সে এমন কিছু চাহিয়া যায় যাহা অবিলম্বে পাওয়া যায় না, যার জন্য অপেক্ষা করিতে করিতে মনের উপভোগ করিবার ক্ষমতা পর্যন্ত ক্ষীণ হইয়া আসে। তাহলে শশী যেন শহরে যাওয়ার কোনো জোরালো কারণ অনুভব করে না। এরপরেও আমরা আরো কয়েকটি জায়গায় দেখতে পাই যাইতে ক্ষোভই বা কিসের, একটু আগে থেকে পড়ি। না গেলে তার যেন চলিবে না, মানে শহরে যাইতে সে যেন বাধ্য। যাইতে সে যেন বাধ্য মানে তার মনে খুব একটা নিজের ইচ্ছা নেই, যাইতে সে যেন বাধ্য। কিসের বাধ্য? অনেকাংশে বাধ্যবাধকতা ছিল একটা ক্ষেত্রে, সেটা হচ্ছে গোপালের অবৈধ সন্তান তার বাড়িতেই লালিত হচ্ছিল, যেটা শশীর পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। বাবার প্রতি যেমন একটা অশ্রদ্ধা ক্ষোভ জাগছিল, তেমনি তার নিজের একটা বিতৃষ্ণা আসছিল বাড়ির প্রতি। এইটাই যেন শশী কয়েকটা ঠেলে দিচ্ছিল। কুসুমের চলে যাওয়া তো আছে, কিন্তু এটা একটা যেন ঠেলে দিচ্ছিল মূলত। তাই জন্যই যেন বলা হচ্ছে যাইতে সে যেন বাধ্য। কে যেন গা হইতে তাহাকে তাড়াইয়া দিছে, থাকিবার তার উপায় নাই। ঠিক আছে, কিন্তু সে থেকে গেল কেন? আমরা দেখেছি যখন কুসুম আছে শশীর চারপাশে আরো অনেকে, তখন শশী কলকাতা থেকেও কিন্তু গ্রামে চলে এলো। কেন চলে এলো? কর্তব্যের তাগিদে। কর্তব্যের তাগিদে শশী গ্রামে চলে এসেছিল। যে শশী কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে পাকাপাকি ভাবে শহরে চলে যাওয়ার জন্য। কেন? আরো বেশি প্রতিষ্ঠার জন্য, একটা সুন্দর সচ্ছল জীবনের জন্য। সেই শশী কিন্তু দায়িত্ববোধের জন্য, কর্তব্যবোধে গ্রামে ফিরে এসেছিল, যখন মতি, কুসুম, পরাণ সবাইকে নিয়ে শহরে গিয়েছিল তখন ফিরে এসেছিল। এবং এই শশী, আমরা উপন্যাসেই স্পষ্ট করে লেখক বলেছিলেন যে শশীর চরিত্রের দুটি স্পষ্ট ভাগ। একদিকে যেমন সে সাধারণ সাংসারিক বিষয়ে বুদ্ধি সম্পন্ন, অপরদিকে সে কল্পনাপ্রবণ, রসবোধ সম্পন্ন। কাজেই কুসুম যখন চলে গেল তখন সে শূন্যতা বোধ করেছে। সত্যি মনে হয়েছে এখানে শহরে গিয়েই বা সে কি করবে, তার কাছে শহরের সেই জীবনটা কাঙ্ক্ষিত হয়নি। কিন্তু তাহলে কি শশীর জীবনটা এই হতাশার মধ্য দিয়ে শেষ হচ্ছে? উপন্যাসের শেষে আমরা দেখছি যে ওই মাটির টিলার উপরে উঠে সূর্যাস্ত দেখার শখ আর শশীর হবে না। অর্থাৎ যে রোমান্টিক কল্পনাপ্রবণ মন শশীর ছিল তা যেন চিরতরে বিনষ্ট হয়ে গেছে। কিন্তু ওই শেষ লাইনের কয়েকটা লাইন আগেই আমরা পেয়েছি শশীর চোখ
খুঁজিয়া বেড়ায় মানুষ, যারা ছিল আর যারা আছে। মানুষ খুঁজে বেড়াচ্ছে, জীবন খুঁজে বেড়াচ্ছে শশী। ফলে শশীর এই যাত্রাপথ, এই লড়াই, এই দায়িত্ব, এই কর্তব্যবোধ সবকিছু মিলেমিশে শশী সক্রিয় নয় এবং শশী পুতুলের মতো নড়াচড়াও, পুতুলের মতো নিয়ন্ত্রিত হয়ে রয়ে যায়নি। সে ক্রমাগত এগিয়ে চলছে। এখানেই আমি আমার পুতুল নাচের ইতিকথা উপন্যাসের সমাপ্তি করছি। এবারে ছাত্ররা এবং অধ্যাপক অধ্যাপিকারা, আপনাদের যদি কারো কিছু প্রশ্ন মত বিনিময় করার থাকে আপনারা করতে পারেন। হ্যালো হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে পার্থদা। ছাত্র বলছি, যারা তোমাদের আলোচনাটা শুনলে, উপন্যাসটা তো আগেও পড়েছো, সেই উপন্যাস পড়তে গিয়ে যে প্রশ্নগুলো মনের মধ্যে দানা বেঁধেছে, মনে হয়েছে যদি জিজ্ঞেস করা যেত কাউকে, তো তোমরা বলতে পারো যে উপন্যাস পড়ার সময় যে আমাদের মনের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন দানা বাঁধে। আর আজকের যে আলোচনা শুনলে নিশ্চয়ই সবাই সমৃদ্ধ হয়েছো। এর পরিপ্রেক্ষিতে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তবে তোমরা বলতে পারো, বা কোনো বিষয় যদি জানার থাকে সেটা তোমরা বলতে পারো। স্যার, আমি সুচিতা বলছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, সুচিতা বলো। হ্যাঁ স্যার, বলছি কুমুদের সঙ্গে যখন মতি চলে যাচ্ছে, ঠিক আছে, তো তখন দেখা যাচ্ছে যে মতি ল্যাবরেটরিতে ঢুকে গেল, ঠিক আছে, এই ল্যাবরেটরি কি কোনো কামরা? না, ল্যাবরেটরি মনে হচ্ছে কোনো কামরা নয়। এটা আমি আমি ক্লিয়ার নই, ট্রেনের কোন বিশেষ অংশে জায়গা বলেছে। হ্যাঁ, এটা আমি নিজে এটা ক্লিয়ার নই, কিন্তু এটা ট্রেনের কোনো বিশেষ কোনো জায়গা হয়তো, সেটা আমি বোঝাতে চাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর স্যার আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ওই হ্যালো, বলো। বলছি স্যার, এই শশীর জীবন দর্শন আর মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন, এটা নিয়ে কি পুতুল নাচের ইতিকথাটা পুরোটা সম্পূর্ণ হয়েছে? জীবন বন্দ্যোপাধ্যায়ের জীবন, না না, মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন আর শশীর জীবন এক হিসেবে আমরা ধরতে পারি না কোনোভাবে। শুধু আমি দু একটা মিল যে দেখা যাচ্ছে সেই কথা, শশীর জীবন আর মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনের সাথে খুব বেশি মিল নেই। কাজে এটা আত্মজৈবনিক উপন্যাস একেবারেই নয়। ঠিক আছে স্যার। আর কারো কিছু হ্যালো কিছু স্যার। বলার আছে? হ্যাঁ, হ্যাঁ স্যার, আমার একটা জিনিস একটু জানার আছে। নমস্কার, আমি শিপ্রা বলছি স্যার। আচ্ছা বলো। হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার, বলছিলাম পুতুল নাচের ইতিকথা এই উপন্যাসের মধ্যে হুম। এই নামটা তো ভীষণভাবে সাংকেতিক মনে হচ্ছে। আচ্ছা স্যার, তাহলে